এখন ক্রাইমের যে সত্য ঘটনা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা বাংলাদেশের ঢাকা শহরের রাজারবাগ নামের একটা এরিয়া আছে, সেখানকার একটা সত্য ঘটনা। রাজারবাগ এরিয়াতে একটা দুতলা বাড়ি, বাড়িতে থাকতো 3 ভাই আর তাদের মা। এই যে সত্য ঘটনা, এর মধ্যে মেজ ভাইয়ের বিশেষ একটা যোগদান নেই, সেই জন্য তার কথা বলছি না, তার নামটাও মনে রাখছি না। আমরা জানবো শুধু বড় ভাই আর ছোট ভাইয়ের ব্যাপারে। বড় ভাই নাম হচ্ছে হাসান আলী চৌধুরী, একজন এমবিবিএস এর ছাত্র। অন্যদিকে ছোট ভাই, যার নাম হচ্ছে আব্দুল সালাম চৌধুরী, সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়তো। সেই ইউনিভার্সিটিতেই তারই সঙ্গে পড়তো সাগিরা মোর্শেদ নামের একজন মেয়ে। সেই মেয়েটা সারা ক্লাসের মধ্যে সব থেকে ব্রিলিয়ান্ট, সব থেকে সুন্দরী। একজন মেয়ে হয়ে 72 সাল নাগাদ ইকোনমিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা কঠিন বিষয় ছিল। ইকোনমিক্স একটা টপ সাবজেক্ট। সেই সময় সারা বাংলাদেশে বছরে 100 জন ইকোনমিক্স নিয়ে পড়ার সুযোগ পেত, কারণ তখন কোনো প্রাইভেট কলেজ ছিল না। সেই সময় সাগিরা ইকোনমিক্স নিয়ে পড়েছিল, ব্যাপারটা সত্যি একটা প্রশংসা করার বিষয়। এই কথাগুলো যে আমি বলছি সেটা কিন্তু আমার কথা নয়। সাগিরা মোর্শেদের হাজবেন্ড, তিনি নিজের ইন্টারভিউতে বলেছিলেন যে তার স্ত্রী খুব ব্রিলিয়ান্ট, খুব সুন্দরী, সুযোগ্য একজন মহিলা ছিলেন। তিনি বাংলাদেশে বিআইডিএস নামে একটা রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছিলেন, যে ইনস্টিটিউটে সেই ভদ্রলোক হাজবেন্ড আব্দুল সালাম চেষ্টা করেছিলেন ঢোকার, কিন্তু ঢুকতে পারেননি। তার স্ত্রী চান্স পেয়েছিল, কারণ তার স্ত্রী ওই ক্লাসে সব থেকে ভালো ছাত্রী ছিল। হাজবেন্ডের থেকেও কয়েক গুণে ভালো ছাত্রী ছিলেন তিনি। যাই হোক, তাদের প্রেম হয়েছিল, বাড়ির লোকজনের মধ্যস্থতা বিয়ে হয়েছিল। বিয়েটা হয়েছিল 1979 সালে। বিয়ের পরেই ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়ে ইরাক চলে গেছিলেন। সেখানে তিনি শিক্ষকতা করেছিলেন। সেইখানেই তার 3 মেয়ে হয়েছিল। মাঝে মধ্যে তিনি বাড়িতে আসতেন। 1980 সালের সেপ্টেম্বর থেকেই কিন্তু হালকা যুদ্ধ ইরাক ইরানের মধ্যে চলছিল, কিন্তু যুদ্ধটা খুব ভয়াবহ রূপ নিয়েছিল 1989-এ। তো সেই ভদ্রলোক সালাম নিজের স্ত্রী সাগিরা আর নিজের 3 মেয়েকে সঙ্গে করে আবারও বাংলাদেশ ফিরে এসেছিলেন ইরাক থেকে। আসার পরে তিনি ওই বাড়ি, আগেই বলেছি দুতলা, তো দুতলায় থাকতে শুরু করেছিলেন। আর একদম নিচের তলায় মেজ ভাই, যে বাংলাদেশেই থাকতো, কখনো বাইরে যায়নি, সে থাকতো। এবার বলি বড় ভাই, যে আগে বলেছি এমবিবিএস এর ছাত্র ছিল। সে ওই সময় এমবিবিএস কমপ্লিট করেছিল, তারপরে লিবিয়া চলে গেছিল নিজের স্ত্রী শাহিনকে নিয়ে। সেখানেই তিনি নিজের ডাক্তারিটা করছিলেন। তিনিও কিন্তু ছোট ভাইয়ের ফিরে আসার পর নিজের স্ত্রী, নিজের সন্তানদের নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন। দুতলা বাড়ি, নিচের তলায় মেজ ভাই থাকে, দুতলাতে ছোট ভাই থাকে। বড় ভাই ফ্যামিলি নিয়ে এসেছে। একই বাড়ির 3জন ছেলে, সবার সমান অধিকার। বড় ছেলের কিন্তু থাকার জায়গা নেই। বড় ছেলে বা বাড়ির সবাই মিলে ঠিক হয় যে বড় ছেলে উপর তলায় একটা বাড়ি তৈরি করবে নিজের মতো, তারপরে উপর তলায় সে নিজের ফ্যামিলি নিয়ে থাকবে। কিন্তু বাড়ি তৈরি করতে তো একটা সময় লাগে। সেই সময়টুকু কিছুটা নিচের রুম, কিছুটা দুতলার রুম নিয়ে তার ফ্যামিলিটা থাকবে। সেটাই হচ্ছিল। একটা সময় তাদের বাড়িটা তৈরি হয়ে যায়। তারপর বড় ভাই একদম টপ ফ্লোরে গিয়ে থাকা শুরু করে। উপরে বড় ভাই, মাঝখানে ছোট ভাই, একদম নিচে মেজ ভাই। মা সবার কাছেই থাকতো। মা সব থেকে বেশি ভালোবাসতো ছোট ভাইয়ের স্ত্রীকে, সাগিরা মুর্শেদকে, যিনি বিআইডিএস এ রিসার্চের কাজে যুক্ত হয়েছিলেন। সংসার চলছে, সব ঠিকঠাক আছে। ডক্টর হাসানের যে স্ত্রী শাহিন, তার সাথে ছোট ভাইয়ের স্ত্রী সাগিরার
সব সময় মনোমালিন্য, সব সময় ঝামেলা। ডক্টর হাসানের স্ত্রী শাহিন একদম পছন্দ করেন না সাগিরাকে। সাগিরা উচ্চশিক্ষিতা, বুদ্ধিমতী, আত্মীয় স্বজন, শাশুড়ি সবাই তাকে বেশি ইম্পর্টেন্স দেয়, ভালোবাসে, যে ব্যাপারটা সে সহ্য করতে পারছিল না। এবার মাঝে মধ্যেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়াগুলো টিপিক্যাল বাঙালি বউদের মধ্যে যে ঝগড়া হয়, কোনো সিরিয়াস ম্যাটার নয়। এই যেমন ছাতের উপরে জামা কাপড় মেলা নিয়ে ঝগড়া, কে কোথায় জামা মেলবে, কে বেশি মেলে ফেলেছে। আরো একটা ঝগড়ার কারণ, সেটা হচ্ছে উপর তলা থেকে বড় বউ শাহিন ময়লা ফেলতেন। মাঝের তলায় যে ছোট বউ সাগিরা রয়েছে, তার বাড়ির যে বারান্দা তাতে ময়লা পড়তো। পরিষ্কার করা বারান্দা, তাতে যখনই ময়লা পড়তো তখনই রাগ হতো যে কেন ফেলছে। এই ব্যাপারটা নিয়ে প্রায় মাঝে মধ্যেই তাদের ঝগড়া হতো। হঠাৎ একদিন ছোট ভাইয়ের যে কাজের লোক জাহানুর, সে ছোট বউয়ের কাছেই দাঁড়িয়ে আছে। বড় বৌমার কোনো কারণে রাগ হয়েছে, তর্ক ঝগড়া চলছে ছোট বৌমার সাথে। হঠাৎ করেই সেই বড় ভাই মানে ডাক্তার বাবুর স্ত্রী চড় মেরেছিলেন জাহানুরকে। এক্ষেত্রে বলে না যে ঝিকে মেরে বউকে শেখানো, রাগটা তার হচ্ছিল নিজের জায়ের উপরে, কিন্তু তিনি মেরেছিলেন কাজের লোককে। খুব বড় একটা ঝগড়ার সূত্রপাত হয়। এবার দুই ভাইয়ের মধ্যে একসাথে বসে এই ব্যাপারটার যাতে মীমাংসা করা যায়, এইভাবে বারবার যাতে ঝগড়া না হয়, কার দোষ, কে কি করেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা আলোচনা হয়। আলোচনাটা হয়েছিল বড় দাদার বাড়িতে, ডাক্তার বাবুর বাড়িতে। সেই আলোচনা চলছে, নর্মাল একটা আলোচনা, ঘরোয়া একটা আলোচনা। আলোচনা যখন শেষ হয় তখন সেই ভদ্রমহিলা, বড় দাদার স্ত্রী শাহিন, সে নিজের যাকে বলেছিল যে সাগিরা, আমি তোমাকে কিন্তু দেখে নেব। যাই হোক, সেখানে ওই ঝগড়াটা বন্ধ হয়। এবার যে যার নিজের বাড়িতে চলে যায়। এইভাবেই কিন্তু ছোটখাটো ঝগড়া বিবাদের মধ্যে সময় কাটছে। কেটে গেছিল 2.5 মাস। 25 জুলাই 1989 সাল। বড় মেয়ে সরহদ, ক্লাস 2 এর ছাত্রী। সালাম আর সাগিরার বড় মেয়ে, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 2 এর ছাত্রী। বিকেল বেলায় 5টার সময় তাকে স্কুল থেকে নিয়ে আসতে যেত হয় মা, না হলে বাবা। মা সাগিরা বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আজকে তুমি যাবে নাকি আমি যাব। বাবা বিছানায় শুয়ে রেস্ট করছেন, তিনি বলেছিলেন যাও তুমি নিয়ে এসো। ভদ্রমহিলা একটা রিক্সা ঠিক করে 4 টাকা ভাড়া, যাওয়ার সময় 2 টাকা, আসার সময় 2 টাকা ঠিক করে তিনি বেরিয়ে পড়েছিলেন বেলি রোডের কাছে। তখনও তিনি স্কুলের কাছে পুরোপুরি পৌঁছে যাননি, একটু বাকি আছে। এমন সময় দুজন বাইক আরোহী ছেলে সেই রিক্সার কাছে এসে দাঁড়ায়। সাগিরার ব্যাগ ধরে টানাটানি করে, সাগিরার হাতের সোনার বালা ধরে টানাটানি করে। এই অবস্থায় পেছনে বসে থাকা একজন ছেলে সাগিরাকে উদ্দেশ্য করে একটা গুলি চালায়। রক্তাক্ত সাগিরা সেখানে পড়ে যায়। এদিকে রিক্সা চালক, সে কিন্তু ইট নিয়ে ছুটে যায়। সেই বাইক আরোহী দুজন ছেলে যখন পালিয়ে যাচ্ছিল, সেই ইট তাদের দিকে ছোড়ে, কিন্তু বাইকের সাথে একজন পায়ে হাঁটা মানুষ কখনোই পারে না। বাইক আরোহী চলে যায়। এদিকে পাশ দিয়ে একজন ডক্টর, রুমি ছিল তার নাম, তিনি নিজের পার্সোনাল কারে কোথাও একটা যাচ্ছিলেন। তিনি যখন রাস্তার পাশে এই ঘটনা দেখেছিলেন, তাড়াতাড়ি তিনি সাগিরাকে নিজের গাড়িতে তুলে নিয়ে ঢাকা সরকারি হসপিটালে গিয়ে ভর্তি করেছিলেন। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা জানিয়েছিল যে সাগিরা মারা গেছে। তখন কিন্তু এখনকার মতো ফোন ইত্যাদি ছিল না। এখনো কিন্তু সাগিরার হাজবেন্ড সালাম ব্যাপারটা কিছুই জানে না। এবার সালামের কাছে ল্যান্ডলাইন নম্বরে তার মেয়ের স্কুল থেকে কল আসে যে আপনাদের মেয়ে সরহদকে কেউ নিতে আসেনি কেন। তিনি এবার অবাক হয়েছিলেন যে তার স্ত্রী তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, এতক্ষণে তো সত্যি সত্যি নিয়ে চলে আসার কথা। তিনি তাড়াতাড়ি বেরিয়েছিলেন, তিনি স্কুলে গিয়ে পৌঁছেছিলেন। তার মেয়ে ওয়েট করছিল বাবার জন্য। তিনি মেয়েকে কালেক্ট করেছিলেন, কিন্তু মেয়েকে যখন তিনি নিতে যাচ্ছিলেন তখন তিনি রাস্তায়
ওই ঘটনাটা শুনেছিলেন যে একজন মহিলার পার্স আর হাতের বালা টানাটানি করতে গিয়ে ছিনতাইকারীরা গুলি করেছে। সেই মহিলাকে নিয়ে গিয়ে ঢাকা হসপিটালে ভর্তি করা হয়েছে। মেয়েকে সঙ্গে করে তিনি মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রেয়ার করতে করতে গেছিলেন যেন ওই মহিলা তার স্ত্রী না হয়, কিন্তু মনে কোথাও না কোথাও তার ভয় লাগছিল যে হয়তো ওটা তার স্ত্রী হবে। তিনি সেখানে পৌঁছে জানতে পেরেছিলেন যিনি মারা গেছেন তিনি তার স্ত্রী। তিনি সেখান থেকে চলে গেছিলেন পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে তিনি অজ্ঞাত পরিচয় দুজন যুবকের বিরুদ্ধে একটা মামলা করেছিলেন। অন্যদিকে তিনি জানতে পারেন যে তার আসার আগে একজন রিক্সাওয়ালা এই কমপ্লেনটাই করে গেছে থানায় এসে। এবার সাগিরার হাজবেন্ড সালাম সবসময় চাইছেন যে অপরাধী কে, কে তার স্ত্রীর সাথে এই রকম ঘটনা ঘটিয়েছে সে ধরা পড়ুক। পুলিশ কিন্তু তেমন ভাবে কাজ করছিল না। অন্যদিকে তার বাড়িতে বারবার হাতে লেখা কিছু বেনামি চিঠি কেউ দরজার তলা দিয়ে ঢুকিয়ে দিয়ে যাচ্ছিল। তিনি অনেক চেষ্টা করেও বুঝতে পারছিলেন না যে কারা ওই হাতে লেখা চিঠি তার বাড়ির দরজার ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। চিঠির সারমর্ম ছিল যে যা হওয়ার হয়ে গেছে, তুমি যদি এই ব্যাপারটার তদন্ত নিয়ে বেশি মাথা ঘামাও তাহলে কিন্তু তোমার ভালো থাকা, তোমার মেয়েদের ভালো থাকা বন্ধ করে দেবো। তোমার স্ত্রীর সাথে যা হয়েছে তোমাদের সবার সাথেও তাই হবে। বারবার তার বাড়িতে হাতে লেখা চিঠি কেউ দিয়ে যেতে থাকে, কিন্তু ভদ্রলোক দমে যাননি। তিনি বারবার চেষ্টা করছিলেন যে এইভাবে নির্মমভাবে তার স্ত্রীকে শুধুমাত্র ছিনতাই করার জন্য কে মেরে ফেললো সেটা তিনি জানতে চান। 1991 সালে খালিদা জিয়া ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী। খালিদা জিয়ার সাথে তিনি দেখা করেছিলেন। খালিদা জিয়া আব্দুল সালামকে আধ ঘন্টা সময় দিয়েছিলেন। তার সামনে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল করে বলে দিয়েছিলেন যে এই ব্যাপারটা যেন পেন্ডিং না থাকে, তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করুন। কিন্তু কিচ্ছু হয়নি। আবারও প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। 96 সালে আব্দুল সালাম শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। কিচ্ছু হয়নি। ধীরে ধীরে সবাই ব্যাপারটাকে ভুলে যাচ্ছিল। আব্দুল সালাম মাঝে মধ্যে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তিনিও নিজের 3 মেয়েকে মানুষ করাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। 26 বার তদন্ত টিম বদল হয়েছিল, কিন্তু তদন্তের রেজাল্ট কিছু হয়নি। আসলে এক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল জানেন? রাজনৈতিক ক্ষমতার চাপে চাপা পড়ে গেছিল বিচার ব্যবস্থা। ধীরে ধীরে একটা সময় সবাই এই কেসটার ব্যাপারে ভুলতে শুরু করেছিল। সরকারি দপ্তর থেকে এই মামলা সংক্রান্ত বিভিন্ন রকম কাগজপত্র একটা একটা করে উধাও হচ্ছিল। এমনকি পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত উধাও হয়ে গেছিল। এই ঘটনার পর কেটেছিল 30 বছর। 2019 সালে চ্যানেল 24 নামে একটা চ্যানেল, বাংলাদেশের চ্যানেল, আপনার আদালত নামের একটা টিভি শো হয়। সেখানে এক একটা এপিসোডে এক একটা সমস্যা তুলে ধরা হয়। সেই সমস্যা সংক্রান্ত বিভিন্ন লোকজনেরা বসেন, এমনকি লাইভ ফোনে কোনো কোশ্চেন করলেও সেটার উত্তর দিয়ে থাকেন। এই যেমন হয়তো চুরি ছিনতাই বা কখনো পণ প্রথা, এই সমস্ত কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে প্রত্যেক দিনের একটা করে অনুষ্ঠান হয়। সেই দিন দীর্ঘদিন ধরে আটকে থাকলে কোনো মামলা কি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। সেই প্রোগ্রামে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। সবাই তাকে প্রশ্ন করছিল। একজন দর্শক লাইভ প্রশ্ন করেছিল, আর এই যে ঘটনাটা, সাগিরা মোরশেদকে ওইভাবে রাস্তায় সবার সামনে ছিনতাই করতে গিয়ে কেউ মার্ডার করে চলে গেছিল। ব্যাপারটা 30 বছর ধরে আটকে ছিল। সাগিরার হাজবেন্ড সালাম অনেক চেষ্টা করে কিচ্ছু করতে পারেননি। এক্ষেত্রে কি করণীয় এটাই জানতে চাওয়ার জন্য লাইভ টেলিকাস্টে একটা ফোন কল এসেছিল।
এই ব্যাপারটা চোখে পড়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের। তিনি এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভুলে যাননি। তিনি হাইকোর্টকে ব্যাপারটা জানিয়েছিলেন। তার ডিপার্টমেন্টে সবাই বলেছিল এমন তো হয় না, এত বছর ধরে তো আমাদের কোনো কেস পেন্ডিং থাকে না। যদি কোনো কেস কখনো পেন্ডিং থাকে, মাঝে মধ্যেই কিন্তু সব কেসকেই আবার দেখা হয় যে কোনটা কোনটা কাজ হচ্ছে না, কোনটা কোনটা আটকে আছে। এই ক্ষেত্রে হয়নি কেন? এবার ওই ডিপার্টমেন্টের চোখে পড়ে, যখন এই কেসটা চলছিল, একজন মহিলা, তখনকার বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, নাম মোহাম্মদুল হোসেন, তার বোন এই যে মামলাটার উপর হাইকোর্ট থেকে একটা স্থগিত হওয়ার আদেশ এনেছিলেন, যার জন্য ওই কেসটা ঠিকমতো তদন্তই হয়নি। আরো একটা ব্যাপার পুলিশের চোখে পড়ে, ওই সময় দুজন আততায়ী বাইকে করে এসে সাগিরাকে মেরে ফেলেছিল। কিন্তু ওই ঘটনাটার জন্য মুন্সিগঞ্জ নামের একটা জায়গার একজন কৃষক, তার নাম ছিল মিন্টু, সে নিজের পাসপোর্ট নেওয়ার জন্য ঢাকাতে এসেছিল ওই এরিয়াতে। সে নিজের পাসপোর্ট নিতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তারপরে তার পাসপোর্টও নেওয়া হয়নি। 3 বছর তাকে ওই ঘটনার জন্য জেলে বন্ধ রাখা হয়। সে বারবার চিৎকার করে বলতে থাকে, সেই মহিলাকে সে চেনে না, সে একটা গ্রামের লোক, সে এসেছে নিজের পাসপোর্ট নিতে, কিন্তু তার কোনো কথা শোনা হয়নি। 3 বছর পর অবশ্য তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই পর্যন্ত তার মতে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছিল। তার বিদেশেও যাওয়া হয়নি, তার পাসপোর্টও নেওয়া হয়নি। সে চাইছিল যে সরকারের বিরুদ্ধে মামলা করতে। পরবর্তীকালে সে সরকারের বিরুদ্ধে কোনো রকম মামলা করেনি। সে গ্রামের মানুষ, সে গ্রামের চাষি, সে গ্রামেই থেকে গেছিল। শহরে গিয়ে বেশি টাকা রোজগার করাটা, বিদেশে যাওয়াটা তার আর হয়ে ওঠেনি। কিন্তু পুলিশের এবার মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রীর বোনের এই ব্যাপারটাতে কিসের ইন্টারেস্ট। এবার পুলিশ সেই রিক্সাওয়ালাকে খুঁজছিল যে সেই সময় থানায় গিয়ে মামলা করেছিল। সেই রিক্সাওয়ালা কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করেছিল। সেখান থেকে তার নাম আর ঠিকানা পাওয়া গেছিল। তার নাম ছিল সালাম মোল্লা। সেই সময়, যে সময় এই ঘটনা ঘটেছিল, তার বয়স ছিল 26 বছর। তার যে অ্যাড্রেস পাওয়া যায়, সেখানেই তাকে পাওয়া যাবে বলে পুলিশ টিমের মনে হচ্ছিল না। পুলিশ টিম মানে পিভিআই এর টিম খুঁজছিল সালাম মোল্লাকে। সালাম মোল্লার সেই ঠিকানায় পুলিশ টিম গেছিল, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এবার পুলিশ টিমের মনে হয়েছিল যে এরিয়াতে ওই ঘটনাটা ঘটেছিল, বেলি রোডে, হয়তো সালাম মোল্লাকে ওই বেলি রোডেই পাওয়া যেতে পারে। প্রত্যেকটা রিক্সা সারাবার যে জায়গা, সেখানে গিয়ে গিয়ে সালাম মোল্লার ব্যাপারে খোঁজ নেওয়া হয়। একজন দোকানদার বলেছিলেন যে আমি একটা দোকানের ফোন নাম্বার জানি যেখানে প্রত্যেক দিন সালাম মোল্লা একবার হলেও যায়। সেই ফোন নাম্বারটা নিয়ে যখন পিভিআই টিমের একজন কল করেছিল, তো সৌভাগ্যজনকভাবে সালাম মোল্লা সেইখানেই ছিল, চা খাচ্ছিল। সালাম মোল্লাকে ডাকা হয়। সে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে এসেছিল। সেদিন সে যা যা দেখেছিল সবটাই বলেছিল। সেদিন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সে পিভিআই টিমকে বলেছিল, সেটা হচ্ছে যে সে বেলি রোড দিয়ে যখন সাগিরাকে নিয়ে যাচ্ছিল, সামনে থেকে দুজন ছেলে বাইকে করে এসেছিল। একটা শ্যামবর্ণ লম্বা ছেলে, তাকে দেখে সাগিরা বলেছিল যে আরে তুমি। তারপরে একটা কিছু নামও বলেছিল, যদিও নামটা সেই রিক্সাওয়ালা ভালো মতো শুনতে পারেনি, কিন্তু ওই দুটো ছেলের মধ্যে কোনো একজনকে সাগিরা চিনত বলে তার মনে হয়েছে। এই যে ব্যাপারটা, এই যে ক্লুটা, সেটা খুব বড় কার্যকরী হয়েছিল এই তদন্তে। 30 বছর পর যে তদন্তটা আবার শুরু হয়েছিল। এবার আব্দুল সালামকে ডেকে পাঠানো হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্ত্রীর কোনো শত্রু ছিল কিনা, কারণ আপনার স্ত্রী ওই আততায়ী দুজনের মধ্যে একজনকে চিনতে পেরেছিল। বলেছিল আরে তুমি। অন্যদিকে শুধু কিন্তু এটা ছিনতাইয়ের কোনো ঘটনা ছিল না। এবার সেই আব্দুল সালাম, সাগিরার হাজবেন্ড, খুব ভালোভাবে ভাবতে শুরু করে। ভাবতে ভাবতে সে একটাই কথা বলেছিল যে তার স্ত্রীর
শত্রু কেউ ছিল না। তার স্ত্রী একজন ওয়ার্কিং লেডি, তো নিজের কাজ নিয়ে এসে থাকতো। তবে উপরতলায় যে তার দাদা আর তার দাদার যে স্ত্রী আছে, তাদের সাথে তাদের এই সব ছোটখাটো ব্যাপার নিয়ে শত্রুতা ছিল। এবার কিন্তু এই ব্যাপারটা তদন্তে একটা গতি এনে দিয়েছিল। এবার সেই রিক্সাওয়ালার বয়ানের ভিত্তিতে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় যে যে দুজন যুবক বাইকে করে এসেছিল সে কিন্তু পুরোপুরি মনে রেখেছিল ব্যাপারটা, সে সমস্ত ব্যাপারটা পিভিআই টিমকে জানিয়েছিল। এবার পিভিআই টিমের মনে হয়েছিল যে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বোন কেন স্থগিত আদেশ নিয়ে এসেছিলেন, নিশ্চয় তারও কোনো কানেকশন রয়েছে এই ব্যাপারটাতে। তার একজন ছেলে, সে কিন্তু একটা ক্রিমিনাল টাইপের ছেলে, সেই জন্য তার পুরনো ফটো দেখানো হয়েছিল ওই রিক্সাওয়ালাকে। সে কিন্তু ব্যাপারটা চিনতে পারে, বুঝতে পারে। এবার সেই মহিলার ছেলেকে অ্যারেস্ট করা হয়। তার নাম ছিল মারুফ রেজা। মারুফ রেজার জিজ্ঞাসাবাদের পরে অ্যারেস্ট করা হয়েছিল ওই বাড়ির যে বড় বৌমা শাহিন আর তার হাজবেন্ড ডক্টর হাসান আলী। তারপরে সবার জিজ্ঞাসাবাদের পরে অ্যারেস্ট করা হয়েছিল ডক্টর হাসান আলীর স্ত্রী শাহিনের ছোট ভাই, যার নাম ছিল রিজওয়ান। এটাও জানা যায় যে ওই মহিলা যেদিন রিক্সায় করে নিজের মেয়েকে আনতে যাচ্ছিলেন, তিনি সামনে থেকে আসতে দেখেছিলেন রিজওয়ানকে, আর তার সাথে ছিল মারুফ রেজা। রিজওয়ানকে দেখে তিনি বলেছিলেন যে আরে রিজওয়ান তুমি। যেহেতু রিজওয়ান ছিল তার জায়ের ভাই, সে মাঝে মধ্যেই ওই বাড়িতে তাদের বাড়িতে আসতো, তিনি তাকে চিনতেন। যাই হোক, তারা কিন্তু গুলি করেছিল, তারা চলে গেছিল। এবার বলি যে হঠাৎ করে এইভাবে তারা গুলি করেছিল কেন। ডক্টর হাসান আলী যে মৃতা মহিলা, তার ভাসুর, তিনি একজন ডাক্তার ছিলেন, লিবিয়াতে থাকতেন। তারপরে তিনি যখন বাংলাদেশে চলে এসেছিলেন, তিনি একটা হসপিটালের সাথে যুক্ত ছিলেন, সঙ্গে তিনি নিজের একটা চেম্বার বা ক্লিনিক চালাতেন। সেখানে তার পেশেন্ট ছিল মারুফ রেজা। মারুফ রেজা সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বোনের ছেলে, ভাগনা। সে একটু ক্রিমিনাল প্রকৃতির ছেলে। এই ব্যাপারটা কিন্তু ডাক্তার হাসান আলী খুব ভালোভাবে জানতেন। হাসান আলীকে তার স্ত্রী শাহিন সব সময় নিজের জায়ের ব্যাপারে নানা রকম কমপ্লেন করত, যেহেতু সে নিজের জাকে একদম পছন্দ করত না, হিংসা করত। নিজের যেহেতু যোগ্যতা ছিল না, ট্যালেন্টেড একজন মহিলা তার যা, তিনি সহ্য করতে পারছিলেন না। ছোটখাটো ঘরোয়া ঝগড়া বিবাদকে তিনি এতটাই সিরিয়াসলি নিয়েছিলেন, নিজের হাজবেন্ডকেও ব্যাপারটাতে ইনভলভ করেছিলেন। শুধু ইনভলভ করেছিলেন এমনটা নয়, তার হাজবেন্ডও কিন্তু সঙ্গ দিয়েছিলেন এই ধরনের কাজে। একজন ডাক্তার হয়ে তিনি সঙ্গ দিয়েছিলেন। তিনি নিজের পেশেন্ট মারুফ রেজা, যে ক্রিমিনাল টাইপের ছেলে ছিল সেই সময়, আগেই বলেছে, তো তাকে বলে যে আমার ভাইয়ের বউ আছে, তাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। সে ভালো মহিলা নয়, তার জন্য আমার স্ত্রী বিরক্ত হয়ে আছে। আর এই কাজটা করতে পারলে 25,000 টাকা দেব। আপনাদের অবাক লাগতে পারে যে মাত্র 25,000 টাকা। না, সেই সময় 25,000 মানে এখনকার প্রায় 6.5 লাখ টাকা মতো টাকা। তো তিনি বলেছিলেন যে তোমাকে ওই টাকা দেব, তুমি একটু আমার ভাইয়ের বউকে উচিত শিক্ষা দাও। উচিত শিক্ষা সে দেবে, কিন্তু এখনকার মতো নয় যে ফটো দেখাবে বা ফটো আছে। যার জন্য তার স্ত্রীর ভাই রিজওয়ান, সে বলেছিল যে ঠিক আছে, সেও সঙ্গে যাবে। যখন ওই মহিলা বাড়ি থেকে বের হবে, তখন রিজওয়ান সাথে গিয়ে দেখিয়ে দেবে যে কোন মহিলাটা। সেই ঘটনার দিন তারা দুজনে সেটাই করেছিল। তারপরে তারা উচিত শিক্ষা দিতে গিয়ে সাগিরাকে গুলি চালিয়ে মেরে ফেলেছিল। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনা যখন এই ব্যাপারে জড়িয়ে আছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীও লেগে পড়েছিলেন ব্যাপারটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়, সেটাই তারা করতে চেয়েছিলেন, করে ফেলেওছিলেন। সেই জন্য 30 বছর পর্যন্ত এই ব্যাপারটা ধামাচাপা দেওয়া থাকে। 26 বার 26 জন আলাদা আলাদা তদন্তকারী অফিসার এসেছিলেন, কিন্তু কেউ তদন্ত করেননি। শেষ পর্যন্ত 4 জনের বয়ান হয়, ধরা পড়ে, 4 বছর কেস চলে। যখন সাজা ঘোষণার টাইম, তখন
মারুফ রেজা, স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভাগনা, তার উকিল কোর্টকে জানিয়েছিল যে তার যে ক্লায়েন্ট 79 সালে তার বয়স ছিল 16 বছর 10 মাস 26 দিন। সেই সময় যখন সে ওই ঘটনা ঘটিয়েছিল সে একজন নাবালক ছিল। নাবালক যেহেতু, তাহলে তাকে প্রাপ্তবয়স্কদের মতো শাস্তি দেওয়া চলে না। সে নিজের পাসপোর্ট, নিজের এনআইটি কার্ড ইত্যাদি জমা দিয়েছিল। এনআইটি কার্ড একটা পরিচয়পত্র যেটা 2006 সালে সেখানে তৈরি হয়েছিল, তার জন্মের সময় থেকে কিন্তু তৈরি হয়নি। যাই হোক, পিভিআই টিম এবার তার যে স্কুল, সে ছোটবেলায় যে স্কুলে পড়তো, কারণ সেই রিক্সাওয়ালা জানিয়েছিল যে ছেলেটা ওই ঘটনা ঘটিয়েছিল তারা দুজনেই কেউ নাবালক ছিল না, রীতিমতো লম্বা স্বাস্থ্যবান ছেলেরা, তারা নাবালক ছিল না কেউ। এবার পিভিআই টিম মারুফ রেজার স্কুলে যায়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। সেখানে গিয়ে পুরনো কাগজপত্র ঘেটে যেটা জানতে পারে টিম, সেটা হচ্ছে ওই যে এনআইটি কার্ড বা ওই যে পাসপোর্ট, সেখানে কোনোভাবে ভুল জন্ম তারিখ লিখে ওগুলো তৈরি করা হয়েছে। সেই সময় স্কুলের কাগজপত্র অনুযায়ী তার বয়স ছিল 18 বছর 4 মাস 15 দিন, তার মানে সে প্রাপ্ত বয়স্ক ছিল। তারপর সাজা ঘোষণা হয়। রিজওয়ান মানে ডাক্তারবাবুর যে স্ত্রীর ভাই, রিজওয়ানকে আর মারুফ রাজাকে, দুইজন আততায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 50,000 টাকা করে জরিমানা দেওয়া হয়। কিন্তু এই ঘটনার যে মূল চক্রান্তকারী, যারা এই ঘটনাটা ঘটাবার জন্য প্ল্যান কষেছিল, মিটিং করেছিল, প্ল্যান করেছিল যে ওই মহিলাকে শাস্তি দিতে হবে, তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। কোর্টের এই রায়টা জানার পরে সাগিরার হাজবেন্ড আব্দুল সালাম, তার মেয়ে, বলেছেন যে তাদের দেশের বিচারের প্রতি কোনো বিশ্বাস আর রইল না। এত বছর পরে যদি এই ধরনের কোনো শাস্তি দেওয়া হয় তাহলে সত্যিই কি সেটা গ্রহণযোগ্য? সেই সঙ্গে সেই মৃতা মহিলার হাজবেন্ড আরো একটা কথা বলেছিলেন যে তার খুব আফসোস হচ্ছে যে তার স্ত্রীর সাথে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অজান্তেই তিনি এতদিন তাদের সাথে ভালো সম্পর্ক রেখে চলছিলেন। এই ঘটনাটা আপনারা কে কোথায় থেকে শুনছেন অবশ্যই ছোট ছোট কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন, আমি অপেক্ষা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।